এখন কিন্তু কেউ আর এককভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল থাকতে রাজি না। পাকিস্তানের যে শত্রু, ইরানের যে শত্রু, বাংলাদেশেরও সেটাই শত্রু। পাকিস্তান যেরকম প্রমাণ করতে সক্ষম হয়েছে তারা সন্ত্রাসী রাষ্ট্র না, ইরানও প্রমাণ করে ফেলেছে এবং তারা যথেষ্ট সুসংগঠিত একটা সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী। প্রথম বিষয়টা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করতে হবে, পাকিস্তান ভেঙেই কিন্তু বাংলাদেশ হয়েছে। আমরা পাকিস্তানকে একটা অকার্যকর রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র, মানে ফেইল্ড স্টেট হিসেবে, একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অনেক গালি দিয়েছি। তাদের সাথে সম্পর্ক রাখি নাই গত 16 বছর। তাদের অ্যাম্বাসাডারও নাকি বাংলাদেশে ছিল না, তাদের এয়ারলাইন্সের যোগাযোগ বন্ধ করেছি। এই জিনিসগুলো কিন্তু পাকিস্তান চরমভাবে ভুল প্রমাণিত করেছে যে তারা সন্ত্রাসী রাষ্ট্র না, জঙ্গি রাষ্ট্র না, তারা একটা যথেষ্ট সুসংগঠিত রাষ্ট্র। তাদেরকে আন্তর্জাতিক চক্রান্তের কারণে তারা একটা অসুবিধার মধ্যে ছিল, যেটা তারা যথেষ্ট শক্তি এবং ক্ষমতা দিয়ে, লিয়াজো দিয়ে বা কোনো রকম আন্ডারহ্যান্ড কার্যকলাপ না, তাদের সক্ষমতাটাকে আন্তর্জাতিক পর্যায়ে প্রমাণ করে তারা নিজেদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে। সেটা করেছে মাত্র 4 দিনের যুদ্ধে। যে যুদ্ধটা পাকিস্তান শুরু করে নাই, ভারত শুরু করেছিল পাকিস্তানকে চিরতরে নিষ্ক্রিয় করার অভিলাষ, দূরভিসন্ধিতে। কিন্তু সেই ঘটনাটা পাকিস্তানকে আরও বেশি শক্তিশালী করে দিয়েছে। শুধু দক্ষিণ এশিয়াতে না, সমগ্র এশিয়াতে, যাতে মধ্যপ্রাচ্য, আমরা যেটা বলি আসিয়ান, সাউথ এশিয়ান অ্যান্ড মিডল ইস্ট, পুরো অঞ্চলে এবং ওয়ার্ল্ড স্টেজেও পাকিস্তানকে একটা সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই সামরিক শক্তিটা। এবং পাকিস্তানের এয়ারফোর্সের যে কার্যকলাপটা, এটাকে আমি মনে করি যে ভবিষ্যৎ প্রজন্মের যে ওয়ারফেয়ার, এয়ার ওয়ারফেয়ারটা, যেটা মানুষ হয়তো ভিডিও গেমের মধ্যে দেখেছে, সেই ধরনের একটা যুদ্ধ তারা বাস্তবে করে দেখিয়ে নিজেদেরকে যোগ্য প্রমাণ করেছে। সেটাই কিন্তু পশ্চিমা বিশ্বকে বেশি তাদেরকে কনভিন্স করেছে যে পাকিস্তান সত্যিকার অর্থে একটা শক্তিশালী দেশ। এই ঘটনাটাই কিন্তু যখন ইসরায়েল কাতারকে আক্রমণ করল, মার্কিন যুক্তরাষ্ট্রের 50টার বেশি ঘাঁটি রয়েছে মিডল ইস্টে, বিরাট সংখ্যক সামরিক বাহিনী তারা রেখেছে, বিভিন্ন তাদের এয়ারফোর্স, নেভি এবং সব কিছু, সেন্ট্রাল কমান্ড তাদের ওখানে, সেন্টকম কাতারেই রয়েছে। সেই পরিস্থিতিতেই ইসরায়েল ইরানকে আক্রমণ করলো, মার খেলো এবং তারা শেষ পর্যন্ত কাতারকে পর্যন্ত আক্রমণ করার দুঃসাহস দেখালো। এই বিষয়টাই কিন্তু আপনার মধ্যপ্রাচ্যের পুরা সিকিউরিটি সিস্টেমটাকে পাল্টিয়ে দিয়েছে। এখন কিন্তু কেউ আর এককভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল থাকতে রাজি না। এখন সৌদি আরব কিন্তু বা মিডল ইস্টের সব দেশই কিন্তু আস্তে আস্তে তারা বিকল্প নিরাপত্তা ব্যবস্থা বা নিরাপত্তা বন্দোবস্তের মধ্যে চলে যাচ্ছে। এবং সেটারই প্রথম ধাপ হচ্ছে পাকিস্তান সৌদি আরব নিরাপত্তা চুক্তি। এবং সেটা হয়েছে আপনার ওই ন্যাটোর আদলে, যে কোনো এক দেশ, সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তান মনে করবে পাকিস্তানও আক্রান্ত, পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব মনে করবে সৌদি আরব আক্রান্ত। এখন বিষয়টা হচ্ছে সৌদি আরব কি অস্ত্র দিবে বা সৈন্য পাঠাবে? পাকিস্তানের ক্ষেত্রে হয়তো সেটা প্রয়োজন হবে না। অর্থ, তেল বা যে দেশের সাথে যুদ্ধ হবে তাদের ইকোনমিক ইয়েটাকে কন্ট্রোল করার জন্য, তেলকে কন্ট্রোল করে, অর্থনৈতিকভাবে তাদেরকে দুর্বল করে পাকিস্তানকে সহায়তা করবে। পাকিস্তান করবে তাদের সামরিক বাহিনী দিয়ে সৌদি আরব যদি আক্রান্ত হয়। আমি মনে করি বন্দোবস্তটা এরকম। একই ফ্রেমওয়ার্কে কিন্তু মিডল ইস্টের অন্য কান্ট্রিগুলো হয়তো খুব শীঘ্রই চলে আসবে। এবং এই যে ইসরায়েল ইরানকেও আক্রমণ করলো, কাতারকেও করলো, এবং তারা অলরেডি সিরিয়া, লেবানন, প্যালেস্টাইনের উপরে যে কার্যক্রম চালাচ্ছে, এখন ইরান কিন্তু প্রমাণ করেছে যে ইরান কিন্তু একটা সন্ত্রাসী রাষ্ট্র না। পাকিস্তান যেরকম প্রমাণ করতে সক্ষম হয়েছে যে তারা সন্ত্রাসী রাষ্ট্র না, ইরানও প্রমাণ করে ফেলেছে। এবং তারা যথেষ্ট সুসংগঠিত একটা সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী, তারা নিজ দেশে নিজ যোগ্যতায় রক্ষা করতে সক্ষম। কোনো রকম
এবং সরাসরি কোনো বহির্দেশের সহায়তা ছাড়া এবং সকল প্রকার স্যাংশনের পরেও পশ্চিমা বিশ্ব সম্পূর্ণ ইরানকে একঘরে করা সত্ত্বেও ইরান কিন্তু তাদের দেশকে সম্পূর্ণভাবে রক্ষা করতে সক্ষম হয়েছে এবং অত্যাধুনিক সমরাস্ত্র প্রয়োগের মাধ্যমে। সেই বিষয়টাই কিন্তু পুরা নিরাপত্তা ফ্রেমওয়ার্কটাই চেঞ্জ করে ফেলেছে মিডল ইস্টে এবং সাউথ এশিয়াতে, বা আমাদের পুরা এই রিজিয়নেই বলতে পারি। আমার ধারণা যে এই পরিপ্রেক্ষিতে আরও অনেক দেশ খুব শিগগিরই আসবে। আমরা মনে করি যে এখন সশস্ত্র বাহিনীর দিক থেকে সবথেকে দুর্বল দেশ, এবং আমাদের পাকিস্তানের যে শত্রু, ইরানের যে শত্রু, বাংলাদেশেরও সেটাই শত্রু, কমন ভারত। তো সুতরাং আমাদের নিরাপত্তার জন্যই এরকম একটা চুক্তিতে আমাদের যাওয়া অতি জরুরি, যেহেতু আমরা আমাদের তেলের শক্তি নাই, অর্থনৈতিক শক্তিতে আমরা দুর্বল, সামরিক শক্তিতেও আমরা দুর্বল। তা ভারত কোনো রকম অ্যাডভেঞ্চার করার আগে আমাদের একটা সিকিউরিটি ফ্রেমওয়ার্কের মধ্যে চলে যেতে হবে। নট নেসেসারিলি যে আমাদের কোনো বাইরের দেশের, ন্যাটোতে যেরকম আছে মার্কিন বাহিনী বিভিন্ন দেশে তাদের ফোর্স রেখে তাদেরকে নিশ্চয়তা সিকিউরিটি দিচ্ছে, আমাদের হয়তো প্রয়োজন নাও হইতে পারে, বাট একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থাকতে হবে, যেভাবে সৌদি আরব পাকিস্তানের সাথে এসছে। চীন এবং পাকিস্তানকে নিয়ে, প্রয়োজনে ইরানকে নিয়ে আমাদের একটা নিরাপত্তা বলয়ের মধ্যে যেতে হবে। আমার তো মনে হয় যদি হাত থেকে থাকে সেটা চীনের একটা সাপোর্ট থাকতে পারে। চীন যেহেতু সরাসরি সৌদি আরবের সাথে এখনও কোনো ডিলে আসতে পারছে না, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্স অনেকগুলো বেজ সৌদি আরবে আছে, ফিজিক্যালি তারা সৌদি আরবে অবস্থান করছে, এবং কাতারেও একই অবস্থা। কাতারেও কিন্তু আমেরিকান ফোর্স, নেভি এবং এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স সবই আছে। তা সত্ত্বেও কাতার আক্রান্ত হয়েছে। আমি আপনার ধারণাটাকে আমি অন্যভাবে দেখতে চাচ্ছি। আমার ধারণা হচ্ছে যে সৌদি আরব বা মিডল ইস্টের সব দেশই এখন তাদের অল্টারনেটিভ সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করবে আমেরিকাকে বা ইসরায়েলকে ওই ধারণা দেওয়ার জন্য যে আমরা তোমার উপরে নির্ভরশীল না, তোমার বাহিনী আছে আমরা বের করে দিব না, বাট তোমার নিরাপত্তার উপরে আমরা নির্ভরশীল থাকতে রাজি না, আমাদের যথেষ্ট ক্যাপাসিটি আছে। স্যাটিসফাইড না কথাটা না বলে তারা অল্টারনেটিভ সিস্টেমে চলে যাচ্ছে। এই ধরনের চুক্তি যদি আসে তখন আমেরিকা বা ইসরায়েলও সতর্ক হয়ে যাবে যে সৌদি আরব বা কাতার আক্রমণ করা না, কাতারের সাথে যদি পাকিস্তানের চুক্তি হয় তখন ধরে নিবে যে কাতার, ইসরায়েল, মানে কাতার, ইরান সবাই তখন ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত হবে। তাহলে স্যার মানে আগামী বিশ্বে বা তৃতীয় বিশ্বযুদ্ধের কথা যদি বলা হচ্ছে, মানুষকে সেই আতঙ্কের চোখে কি দেখবে সৌদি আরব এবং পাকিস্তানের চুক্তিটা? এটা মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের ক্ষমতাকালে হবে বলে আমি মনে করছি না, যেহেতু সে ব্যবসায়ী, সে কিন্তু একটা বেসিক্যালি সে একটা রাজনীতিবিদ না, সে কিন্তু তার বিজনেসটাকে প্রায়োরিটি দিবে। তো সেই হিসেবে, এবং সে যুদ্ধ বন্ধ করে, যুদ্ধ না করে, শান্তি প্রতিষ্ঠা করে সে একটা নোবেল পিস প্রাইজ নেওয়ার চেষ্টায় লিপ্ত আছে। সুতরাং আমার মনে হয় এই আগামী 3 বছরে বা 3.5 বছরে এটা হওয়ার সম্ভাবনা নাই। তৃতীয় বিশ্বযুদ্ধ কনফ্লিক্ট হবে, এবং এটা ডেলিভারেটলিও হইতে পারে, এবং সেটা থামানোর নাটকের কারণে ওই পিস প্রাইজটা আরও জাস্টিফাই করার জন্য হয়তো কোথাও কনফ্লিক্ট বাঁধানো যেতে পারে। বাট যে যুদ্ধগুলো থামবে সেটা হচ্ছে যে ওই ইউক্রেনের যুদ্ধটা হয়তো একটা নেগোসিয়েশনে যাবে, ইসরায়েলও একটা সিদ্ধান্তের মধ্যে হয়তো আসতে বাধ্য হবে, এবং এই জন্যেই টার্কিকে রেডি করা হচ্ছে, মিডল ইস্টের অন্য কান্ট্রিকে রেডি করা হচ্ছে ইসরায়েলকে কন্ট্রোল করার জন্য।